হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক কিশোর স্যার। আজকে আমি তোমাদের মাধ্যমিক ভূগোলের আরও একটি নতুন চ্যাপ্টার ভারতের যে শিল্প, সেই শিল্প অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে এসেছি। এখান থেকে আমি তোমাদের এই শিল্প চ্যাপ্টারের ডিটেল বুঝিয়ে দেব এবং তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কমন প্রশ্নগুলো কিন্তু বলে দেব। তাই সবাই খাতা পেন নিয়ে বসো। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে এখান থেকে নোট আকারে লিখতেও পারবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে অবশ্যই লিখতে পারবে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু খুবই হেল্প হতে চলেছে। ঠিক আছে, তো আজকে আমরা পড়বো ভারতের শিল্প। সেখানে পার্ট ওয়ানে দেখছো তোমরা কি যে ভারতের শিল্প স্থাপনের কারণ, ভারতের শিল্প স্থাপন, যেখানে শিল্পগুলো গড়ে উঠেছে আমাদের দেশের মধ্যে, যে জায়গাগুলোতে শিল্পগুলো দেখব, সেই জায়গাগুলোতে শিল্পকেন্দ্রগুলো গড়ে ওঠার কারণগুলো কি কি, সেগুলো যদি আমরা খুঁজতে চাই, বা অবশ্যই খোঁজা উচিত আমাদের, যে ভারতের কোন কোন রাজ্যে কী কী শিল্প গড়ে উঠেছে, সেখানে সেই শিল্পগুলো, গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্রগুলো গড়ে ওঠার পিছনে কি কি ভূমিকা, সেখানকার প্রাকৃতিক এবং সাংস্কৃতিক কি ভূমিকা রয়েছে, সেগুলো জানা দরকার। তো প্রথমেই আছে কি শিল্প স্থাপনের কারণ। সেখানে কি সেই কারণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রধানত প্রাকৃতিক কারণ এবং আর্থসামাজিক কারণ, এই দুই ভাগে ভাগ করতে পারি। প্রধান প্রাকৃতিক কারণটি হলো কি কাঁচামাল। দেখো, শিল্প একটা তৈরি হলে কি লাগবে আমাদের, অবশ্যই সেখানে কাঁচামাল লাগবে, অর্থাৎ যেটা দিয়ে প্রোডাক্টটা তৈরি হবে, সেই জিনিসটা যদি না থাকে তাহলে শিল্প কীভাবে তৈরি হবে। তো কাঁচামাল কি শিল্প স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অবশ্যই। এখান থেকেই প্রশ্ন আসে পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় ভিভিআই, যে এই কাঁচামাল দুই ধরনের হয়। কয় ধরনের কাঁচামাল হয়? দু ধরনের হয়। একটা হলো বিশুদ্ধ কাঁচামাল, আর একটা হলো অবিশুদ্ধ শ্রেণীর বা অশুদ্ধ কাঁচামাল। এই দুটোই শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। প্রথমেই রয়েছে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে। তো বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে বললে বোঝাবে কি, যেই সমস্ত কাঁচামাল শিল্পে ব্যবহারের আগে এবং শিল্পে ব্যবহারের পরে তার ওজনের কোনো ডিফারেন্স হয় না। অর্থাৎ যতটা পরিমাণ কাঁচামাল শিল্পে প্রোডাক্টটা তৈরি করার জন্য ব্যবহার করা হবে, প্রোডাক্টটা যখন তৈরি হয়ে শিল্প থেকে বের হবে, তার ওয়েট কী হবে, দুটারই সমান সমান হবে। যে কারণে কি হবে, যে একটা গাড়ি কাঁচামালকে পরিবহন করতে যে পরিমাণ টাকা খরচ হবে, যে পরিমাণ পেট্রোল খরচ হবে, বা ওই শিল্পপতির যে পরিমাণ টাকা সে কাঁচামালটাকে শিল্পে নিয়ে আসতে খরচ হবে, ঠিক তত পরিমাণ টাকা কি হবে, সেই প্রোডাক্টটাকে বাজারে পৌঁছে দিতেও কিন্তু খরচ হবে। কারণটা কি? কারণটা হলো জিনিসটার ওয়েট কিন্তু সেম থাকছে, জিনিসটার ওয়েটের কোনো পরিবর্তন হচ্ছে না। এই ধরনের কাঁচামালগুলোকে বলা হয় বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল, যার উদাহরণ হলো তুলো, পাট, রেশম, পশম। এগুলো, এই সমস্ত কাঁচামালগুলো দেখো, তুলো, পাট, রেশম, পশম, এগুলো একদম শুষ্ক অবস্থায় থাকে এবং বেশিরভাগ মানে 99% ক্ষেত্রেই এগুলো কি হয়, এগুলোতে অশুদ্ধি থাকে না। যে কারণে এখান থেকে ছাঁটাই করার মতো সেরকম বিশেষ কিছু জিনিস থাকে না, বরঞ্চ রং আর অন্যান্য সামগ্রী সেখানে যুক্ত করে ড্রেস তৈরি করার সময় তার ওয়েট আবার বেড়ে যায়। ঠিক আছে, সেই জন্য এই শিল্পগুলো কি করে, কোনো নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠে না। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় কাঁচামালের উৎসকে বা কাঁচামাল যেখানে পাওয়া যাচ্ছে সেখানে গড়ে ওঠে না। গড়ে ওঠে কি কোথায়? এই শিল্পগুলো গড়ে ওঠে বাজারে, যেখানে প্রচুর ডিমান্ড আছে, যেখানে চাহিদা আছে সেখানে, বা অন্য অন্য যে শিল্প গড়ে ওঠার জন্য অন্যান্য যে বিষয়গুলো জরুরি, সেই সুবিধাজনক স্থানগুলোকে লক্ষ্য করে সেই স্থানের আশেপাশেই গড়ে ওঠে। ঠিক আছে, তো এই ধরনের শিল্পগুলো, যেগুলো এই বিশুদ্ধ কাঁচামাল শ্রেণীর, যে শিল্পগুলোতে বিশুদ্ধ কাঁচামাল ইউজ করা হয়, সেই শিল্পগুলো সেই শিল্পগুলোকে অন্য কোনো ফ্যাক্টর, যেমন হচ্ছে কাঁচামালের ওজন, প্রভাবিত করতে পারে না। সেই জন্য শিল্পকেন্দ্রগুলো কি হয়, যে মার্কেট যে আছে, বাজার, মার্কেট, বা যে কাঁচামালের উৎপাদক অঞ্চল আছে, যে সোর্স আছে কাঁচামালের, এই দুইটার মধ্যে যে কোনো স্থানে গড়ে তোলা যায়। এই দুটো জায়গার মধ্যে যে কোনো ফেভারেবল কন্ডিশনে, যেটা বেশি ইম্পর্টেন্ট, সেই কন্ডিশনটাকে দেখে মূলত বাজারের কাছে কিন্তু গড়ে ওঠে। যে কারণে এই বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলোকে বলা হয় কি, শেকড় আলগা শিল্প বা ফুটলুজ ইন্ডাস্ট্রি। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, যে শেকড় আলগা শিল্প বা ফুটলুজ ইন্ডাস্ট্রি কাকে বলে। এর উদাহরণ কি? উদাহরণ হবে কি, পাট শিল্প, বস্ত্র শিল্প। ঠিক আছে, তাহলে এখান থেকে দুটো প্রশ্ন হয়ে গেল। একটা হয় কি বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, আর একটা হয় কি ফুটলুজ ইন্ডাস্ট্রি বা শিকড় আলগা শিল্প কি। এই প্রশ্নটাই আবার ঘুরিয়ে এরকম আসে, যে কার্পাস কার্পাস শিল্পকে কার্পাস শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? ঠিক আছে,
শিকড় আলগা শিল্প বলা হয় কেন? এটাও একটা প্রশ্ন হয়, ঠিক আছে। আবার এর আরেক ধরনের কাঁচামাল কি, যে অবিশুদ্ধ কাঁচামাল বা অশুদ্ধ, সেই সমস্ত কাঁচামালকে অবিশুদ্ধ কাঁচামাল বলে, যেগুলোর ওয়েট শিল্পে ব্যবহারের পরে কমে যায়। অর্থাৎ প্রচুর পরিমাণে কাঁচামাল শিল্প ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে এবং যখন সেই কাঁচামালটা বাই প্রোডাক্টে পরিণত হবে, যখন সেটাকে প্রোডাকশন করার পরে শিল্পে যখন সেটাকে বের করা হবে বস্তু হিসাবে নতুন রূপে, তখন তার ওয়েটটা কি হয়ে যায়, কমে যায়। যেমন ধরে নাও চা শিল্প, আমাদের উত্তরবঙ্গে চা শিল্পের ক্ষেত্রে এরকম দেখা যায় যে চা ফ্যাক্টরিতে যখন নিয়ে যাচ্ছে তখন একটা গাড়িতে ধরে নাও 25 কুইন্টাল কাঁচা চা পাতা নিয়ে যাচ্ছে। এবার যখন সেই কাঁচা চা পাতাটাকে যখন প্রসেস করবে, তারপর কি হবে, সেই কাঁচা পাতা থেকে যে রসটা, সেই রসটা পুরোটাই শুকিয়ে যাবে। তারপরে যে চা পাতিটা তৈরি হবে সেটার ওয়েট কিন্তু এই 25 কুইন্টাল আর থাকবে না, সেটা 90% ওয়েট কিন্তু ঘেটে যায়, প্রতি কেজিতে 90% ওয়েটে ঘেটে যায়, যে কারণে ওজনটা বাই প্রোডাক্টের ওজনটা অনেকটা কমে যায়। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে মূলত কৃষিভিত্তিক যে শিল্পগুলো আছে এবং খনিভিত্তিক যে শিল্পগুলো আছে, যেমন লোহা, তামা, বক্সাইট, আখ, যেমন লোহার আকরিক, তামার আকরিক ভাবো, এরা মাটির সঙ্গে মিশে থাকে, অনেক অবিশুদ্ধ পদার্থ থাকে। যখন এগুলোকে ছাঁকনি করা হয়, ফিল্টার করা হয়, তখন তার মধ্যে থেকে এই অবিশুদ্ধ পদার্থগুলো বের করে নেওয়া হয় এবং পড়ে থাকে অরিজিনাল সেই ধাতুটা। সেক্ষেত্রে ওয়েট কি অনেক কমে যায়। এই ধরনের কাঁচামালকে বলা হয় অবিশুদ্ধ কাঁচামাল, ঠিক আছে। তো এই কাঁচামালগুলোর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে এদের কাঁচামালের যে ওয়েটটা, সেই শিল্পটার গড়ে তোলার পক্ষে একটা বিশাল ফ্যাক্টর। কারণ কি, এরা যদি বহু দূরে নিয়ে যাওয়া যায় তাহলে প্রচুর পরিবহন ব্যয় বা প্রচুর টাকা ব্যয় হবে গাড়িতে পরিবহন করার জন্য, ট্রেনে পরিবহন করার জন্য। সেক্ষেত্রে এই শিল্পগুলোর টার্গেট থাকে যে তারা কাঁচামালের উৎস অঞ্চলের পাশেই গড়ে উঠবে, যে কারণে তাদের কি কাঁচামাল পরিবহনের জন্য যে খরচাটা সেটা অনেক কম হবে। তো এই শিল্পগুলোকে কি আর বলা হয়, স্থাণু শিল্প বলা হয়, ঠিক আছে। 2 নাম্বার প্রাকৃতিক কারণটা কি, জল সম্পদ। দেখো কোনো একটা শিল্পকে রান করার জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। সে কারণে আমাদের দেশে যে সমস্ত শিল্পগুলো আমরা দেখি, সেই শিল্পগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কি কোনো না কোনো নদীর ধারেই গড়ে উঠেছে, ঠিক আছে। নদী বা হ্রদকে বা জলাধারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। যেরকম হচ্ছে দুর্গাপুর দামোদর নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এটাও ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন। জামশেদপুর শিল্পনগরী সুবর্ণরেখার নদীর তীরে গড়ে উঠেছে, ঠিক আছে। এই ধরনের সমস্ত শিল্পগুলি কি কোনো না কোনো লৌহ নদী বা জলাধারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। 3 নম্বর ফ্যাক্টর কি, শক্তি সম্পদ। 3 নম্বর হলো শক্তি সম্পদ। এই শক্তি সম্পদ যেরকম কি ছোটনাগপুরের কয়লা, গুজরাটের শিল্পাঞ্চলের খনিজ তেল প্রাকৃতিক গ্যাসের ভিত্তিতে গড়ে উঠেছে। ডিব্রুগড় তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিতে অসমের চা কারখানাগুলো গড়ে উঠেছে। হীরাকুদ যে জলবিদ্যুৎ কেন্দ্র আছে তার ভিত্তিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপিত হয়েছে। দেখো একটা ফ্যাক্টরি চালু করার জন্য বা ফ্যাক্টরি চলার জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। সেক্ষেত্রে ফ্যাক্টরি বা শিল্পকেন্দ্র অবশ্যই কিন্তু বিদ্যুৎকে অবশ্যই প্রায়োরিটি দেবে। বিদ্যুৎ শক্তি যদি না থাকে তাহলে সেখানে বড় বড় মেশিনপত্র কীভাবে চলবে। তাই শক্তি সম্পদটাও ইম্পর্টেন্ট খুবই। জলবায়ু যদি দেখি, তো জলবায়ু শিল্পের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। যেমন নাতিশীতোষ্ণ জলবায়ুতে ফল, সবজি এগুলো প্রক্রিয়াকরণ, অর্থাৎ বিভিন্ন রকম জ্যাম, জেলি, আচার বা এই সেই ফল থেকে তৈরি করা বিভিন্ন আর কি শিল্প, যেগুলো যেমন সুরা শিল্প, বিয়ার শিল্প এগুলো। এছাড়া কি এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর শিল্প আর্দ্র জলবায়ুতে, সুতি বস্ত্র শিল্প, শুষ্ক জলবায়ুতে কি ময়দা শিল্প গড়ে ওঠে। দেখো উষ্ণ জলবায়ু যদি থাকে তাহলে সেখানে কি এয়ার কন্ডিশনার, এসি মেশিন ইউজ হবে, রেফ্রিজারেটর ইউজ হবে। তো সেক্ষেত্রে ওই সমস্ত জলবায়ু অঞ্চলে কি এই শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠবে, তাই না। আর্দ্র জলবায়ুতে যেখানে সুতি বস্ত্র, সুতি জামা কাপড় তৈরি করা হয়, সেই সমস্ত শিল্পগুলো কিন্তু আর্দ্র জলবায়ুকে টার্গেট করে, কারণ শুষ্ক জলবায়ুতে সুতা ছিঁড়ে যায়, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো অর্থনৈতিক কারণগুলো, যে সমস্ত ইকোনমিক ফ্যাক্টর কোনো শিল্পকে প্রভাবিত করে, তার মধ্যে কি কি পড়ে। 1 নম্বর পরিবহন। শিল্প স্থাপনে পরিবহন একটা সর্বপ্রধান অর্থনৈতিক কারণ। দেখো একটু আগে বললাম কাঁচামাল শিল্পকেন্দ্রে অনায়ন থেকে উৎপন্ন দ্রব্যটাকে শিল্প কেন্দ্র থেকে বাজারে পাঠানো, এর পারপাসে প্রচুর পরিমাণের খরচা হয়, ঠিক আছে। তো শক্তি সম্পদের এবং কাঁচামালের নিয়মিত যোগান,
শ্রমিকদের যাতায়াতের দরকার আছে, বাজারে শিল্প, বন্দরে শিল্প দ্রব্য পাঠানো বা কাঁচামাল উন্নয়নের জন্য সব ক্ষেত্রে কিন্তু পরিবহনটা জরুরি। 2 নম্বর শ্রমিক, একটা শিল্প একটা ফ্যাক্টরি পরিচালনার জন্য প্রচুর শ্রমিকের দরকার এবং মূল হাতিয়ার হলো শ্রমিক। শ্রমিক না থাকলে তারা কারা কাজ করবে, শিল্প প্রোডাকশন কে তৈরি করবে, তাই না? তাই কায়িক শ্রম, নিবিড় বয়ন শিল্প যেরকম চর্মশিল্প, ধাতু শিল্প, ইঞ্জিনিয়ারিং, চা, রাসায়নিক শিল্পে সুলভে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে এবং কম মজুরিতে সুদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। তো এই সমস্ত শ্রমিকরা যেখানে জনসংখ্যা বেশি সেই সমস্ত এলাকাতেই কিন্তু এই ধরনের ভারী শিল্প কেন্দ্রগুলো তাই গড়ে ওঠে, কারণ জনবিরল এলাকায় এই শিল্পগুলো গড়ে তুললে সেখানে কাজ করার মতো শ্রমিক পাওয়া যাবে না। অতি উন্নত মেধাসম্পন্ন শ্রমিক তথ্য প্রযুক্তি শিল্পে আবার অপরিহার্য, অর্থাৎ সফটওয়্যার অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে কিন্তু এই তথ্য প্রযুক্তি সম্পন্ন মেধাসম্পন্ন মানুষ যারা কম্পিউটার সফটওয়্যার ডিজাইন করতে পারে, পরিচালনা করতে পারে, সেরকম মানুষের প্রয়োজন হয়। সুলভ শ্রমিকের জন্য বহুজাতিক পোশাক সংস্থার উন্নতি ঘটেছে ভারতে, অর্থাৎ মাল্টিন্যাশনাল যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে শ্রমিক বেশি থাকার জন্য কিন্তু ভারতে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু বেশি পরিমাণে গড়ে উঠেছে, এটা একটা কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে আর কি ফ্যাক্টর থাকে? বাজার। দেখো, প্রোডাক্টটা তৈরি করার পরে সেই প্রোডাক্টটা কিন্তু শিল্পপতিরা নিজে ইউজ করে না, সেটা কি বিক্রি করার জন্য তৈরি করেছে, সেক্ষেত্রে বাজার গুরুত্বপূর্ণ জিনিস। তো এক্ষেত্রে ঘনবসতিপূর্ণ অঞ্চলে শিল্প পণ্যের চাহিদা বা বাজার থাকলে শিল্প উন্নয়নে সেটা সাহায্য করে। সেই জন্য শিল্প কি করে বাজার শিল্পের যে অবস্থান সেটাকে নিয়ন্ত্রণ করে। এবং বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পের কাঁচামাল শিল্পের ওজন পরিবহন ব্যয় সমান হয়, এই শিল্প কেন্দ্রগুলো বাজার কেন্দ্রিক হয়, যেটা বললাম। যেমন হুগলি শিল্পাঞ্চলের বস্ত্র শিল্প, ক্ষণভঙ্গুর যেমন কাঁচের তৈরি বিভিন্ন জিনিসপত্র, কাঁচ, চীনামাটির তৈরি, এই সমস্ত শিল্প কেন্দ্রগুলোও কি বাজার ভিত্তিক হয়, কারণ সেই জিনিসটাকে বাজারে নিয়ে যেতে যেতে ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। দ্রুত পচনশীল বা গুণমান হ্রাসকারী বস্তু যেগুলো দ্রুত পচে যায় বা গুণমানে কোয়ালিটি ঘেটে যায় দেরি হলে, যেমন মাছ, মাংস, দুধ, ফল, এগুলো কি শিল্পগুলো কাঁচামালের কাছে আবার গড়ে ওঠে। ঠিক আছে, বোঝা গেল? এবার সর্বোপরি কি সর্বশেষ এবং মূল যে বিষয়টা, টাকা, মূলধন। মূলধন যদি না থাকে তাহলে শিল্প গড়ে তোলা অসম্ভব। তো জমি ক্রয় করা থেকে শুরু করে কারখানা নির্মাণ, যন্ত্রপাতি স্থাপনে প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয়। কাঁচামাল, শক্তি সরবরাহ, মজুরি প্রদান, এগুলোর পারপাসে প্রচুর টাকার প্রয়োজন হয়। যে কারণে কি যে সমস্ত অঞ্চলে মূলধন বিনিয়োগকারী লোক আছে সেখানেই কিন্তু এই শিল্পটা গড়ে ওঠে। যেমন পার্সিদের মূলধন বিনিয়োগে মহারাষ্ট্র এবং গুজরাটে বস্ত্র শিল্পের বিকাশ করেছে। বুঝতে পারলে সবাই শিল্প স্থাপনের ফ্যাক্টরগুলো বা কোন কোন বিষয়গুলো শিল্প স্থাপনকে প্রভাবিত করে। এবার লাস্ট আরেকটা কারণ আছে, সেই কারণটা কি? সরকারি নীতি। সরকার চাইলে একটা জায়গাকে, একটা দেশের বা একটা রাজ্যের একটা প্রান্তকে শিল্পে উন্নত করে দিতে পারে, আবার অনুন্নত করে দিতে পারে। কিভাবে? সরকার কিন্তু বিশেষভাবে অর্থনৈতিক অঞ্চল গঠন করে, এসইজেড, স্পেশাল ইকোনমিক জোন। এই স্পেশাল ইকোনমিক জোন, এটা একটা প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্পেশাল ইকোনমিক জোন বা এসইজেড কি? স্পেশালি সরকার কি করে একটা নির্দিষ্ট এলাকাকে টার্গেট করে সেখানে বিদ্যুতের ব্যবস্থা, রেল পরিবহন ব্যবস্থা, সড়ক পরিবহনের ব্যবস্থা, সরকার সেখানে সমস্ত ব্যবস্থাগুলো উপলব্ধ করে এবং জমি সংক্রান্ত যে বিবাদ সেটাও দূর করার জন্য জমি অধিগ্রহণ করে সরকার কিন্তু সেই জায়গাটাকে শিল্প বসানোর জন্য অনুকূল করে তোলে। তো সেক্ষেত্রে শিল্পপতিরা সেখানে শিল্প গড়ে তোলার জন্য আকৃষ্ট হন। তো এর জন্যই যে ব্যবস্থাটা সেটা হলো এসইজেড। এখানে করেরও ছাড় থাকে অনেক সময়। ঠিক আছে, তারপর লাইসেন্স প্রদান, বিদেশি বিনিয়োগ, বিদেশিরা যাতে সেই জায়গায় বিনিয়োগ করে, সেদিক থেকে সরকার কি করে সরল এবং উদার নীতি প্রণয়ন করে, যার কারণে সেখানে শিল্প গড়ে ওঠে। ঠিক আছে, শিল্পাঞ্চলে পরিণত হয়। এর উদাহরণ হিসেবে বলতে পারি আমরা কি, ভারতে 1991 সালে যে নতুন শিল্প নীতি চালু হয়েছিল সেইটা। এবারে চলে আসি এখানে, যেখানে আমরা পড়বো এবার কি, যে শিল্পের ধরন, শিল্পের কাঁচামালের প্রকৃতি অনুসারে শিল্প কয় প্রকার। দেখো, কাঁচামালের প্রকৃতি অনুসারে শিল্পকে 5 ভাগে ভাগ করতে পারি। বনভিত্তিক কাঁচামাল, যেমন মধু, কাঠ, ঠিক আছে, এই ধরনের শিল্পগুলো ফরেস্টের উপর নির্ভর করে গড়ে ওঠে। তারপরে কাগজ শিল্প, এগুলোতে প্রচুর পরিমাণে কাঠের ব্যবহার হয়, সেক্ষেত্রে কি এই শিল্পগুলো বনকে, ফরেস্টকে নির্ভর করে গড়ে ওঠে। কৃষিভিত্তিক শিল্প, যেরকম কৃষি কাজের উপর নির্ভর করে গড়ে উঠছে। কী কী শিল্প? যেরকম হচ্ছে চা শিল্প, রবার, তারপরে আর কি কি হয়, জ্যাম, জেলি, আচার, এগুলো,
তারপরে চিনি শিল্প, ঠিক আছে, যেগুলো মূলত কৃষিজ পণ্য, যেগুলো কৃষিজ পণ্যকে ব্যবহার করে শিল্প প্রোডাকশন তৈরি করা হয়, সেই শিল্পগুলোই হচ্ছে কি কৃষিভিত্তিক শিল্প। এবার খনিভিত্তিক শিল্প কি, যে যে কাঁচামালগুলো খনি থেকে আসে, যেরকম কি কি কাঁচামাল খনি থেকে আসে, যেরকম হচ্ছে সমস্ত ধরনের ধাতব শিল্পগুলো, ঠিক আছে, ধাতব শিল্প এগুলো কি, এগুলোর কাঁচামালটাই আসে কি খনি থেকে, তো সেক্ষেত্রে এগুলো কি শিল্প হয়ে যাবে খনিভিত্তিক শিল্প। এর মধ্যে কি কি পড়বে, লোহা, তামা, দস্তা, অ্যালুমিনিয়াম, সোনা, সমস্ত কিছুই। প্রাণীভিত্তিক শিল্প যেগুলো প্রাণীর উপর নির্ভর করে গড়ে ওঠে, যেমন পশম শিল্প, রেশম শিল্প, দুগ্ধ শিল্প, ঠিক আছে, তারপরে কি চর্ম শিল্প, এগুলো সবগুলোই প্রাণীর উপর নির্ভর করে, তাই না। মৎস্য শিল্প, ঠিক আছে, এই সমস্ত হচ্ছে প্রাণীর উপর নির্ভর করে। শিল্প সম্পদ ভিত্তিক শিল্প, শিল্পের উপর নির্ভর করে, শিল্প যে কোনোটা শিল্পে যে প্রোডাকশন হচ্ছে, যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলোকে ইউজ করে আবার অন্য শিল্প গড়ে উঠতে পারে। যেরকম পেট্রো রসায়ন শিল্পের কাঁচামালকে নির্ভর করে গড়ে ওঠে কি বিভিন্ন ধরনের প্লাস্টিক, তারপরে প্রসাধনী অর্থাৎ মেয়েদের বা মানুষের ডেইলি ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র যেগুলো মানুষ তাদের শরীরে ইউজ করে, সাবান, সুগন্ধ, এই ধরনের শিল্পগুলো গড়ে ওঠে। এগুলো কি শিল্পের সম্পদের উপর ভিত্তিতে গড়ে ওঠা শিল্প, ঠিক আছে, সবাই বুঝতে পারছো এটা। চলো নেক্সটে কি আছে, নেক্সটে দেখো, নেক্সটে আমরা পরের পার্টে পড়ব ভারতের শিল্পের যে লৌহ ইস্পাত শিল্প আছে, সেই লৌহ ইস্পাত শিল্পের গড়ে ওঠার কারণ। তো পার্ট 1 আমাদের এই পর্যন্ত আছে, যে শিল্পের কাঁচামালের প্রকৃত অনুসারে শিল্পের শ্রেণীবিভাগগুলো দেখিয়ে দেওয়া হলো। এবং এখানে আরেকটু জিনিস আমি পড়াবো এখানে, যে জায়গাগুলো আসতে পারে পরীক্ষায়। আরেকটা হলো কি মেটেরিয়াল ইন্ডেক্স, বাংলায় কি বলে এটাকে, বা এটাকে বাংলায় বলে দ্রব্য সূচক। এই দ্রব্য সূচক জিনিসটা কি, এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। এই মেটেরিয়াল ইন্ডেক্স বা দ্রব্য সূচক কি, এই দ্রব্য সূচক বের করা হয় এভাবে, যে শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন, কাঁচামালের ওজন বাই উৎপাদিত দ্রব্যের ওজন। তো কাঁচামালের ওজনকে যদি উৎপাদিত দ্রব্যের ওজন দিয়ে ভাগ করা যায়, তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটার দ্বারাই দ্রব্যসূচক বা মেটেরিয়াল ইন্ডেক্সকে নির্ণয় করা হয়। কেমন করে, ধরে নাও কাঁচামালের ওয়েট ধরে নাও 10 কুইন্টাল, আর উৎপাদিত দ্রব্যের ওজন ধরে নিলাম 5 কুইন্টাল। এক্ষেত্রে দেখবে ভাগ করলে কত পাওয়া যাচ্ছে, 2 পাওয়া যাচ্ছে। তো সংখ্যাটা কি আসলো, 1-এর থেকে বেশি আসলো। তো 1-এর থেকে যখন বেশি আসবে এই রেজাল্টটা মেটেরিয়াল ইন্ডেক্স, 1-এর বেশি যখন আমরা 1-এর বেশি যখন আমরা মেটেরিয়াল ইন্ডেক্স পাবো, তখন সেই কাঁচামালটা হবে কি গ্রেটার দেন 1। যদি হয় ইন্ডেক্স যদি পাওয়া যায় গ্রেটার দেন 1, তাহলে সেটা বুঝতে হবে সেই কাঁচামালটা অবিশুদ্ধ প্রকৃতির এবং ওই শিল্পটা কি কাঁচামালের উৎসের কাছাকাছি গড়ে উঠবে। এবার যেরকম আমরা পশম শিল্প, রেশম শিল্প পড়লাম, সেক্ষেত্রে কাঁচামালের ওজন ধরে নিলাম একই রকম ধরলাম 10 কুইন্টাল। এবার সেই রেশম বা পশম শিল্প থেকে কাঁচামালের ওজন উৎপাদিত দ্রব্যের থেকে, মানে উৎপাদন করার পর, সেই প্রোডাকশন করার পর কাঁচামালের ওজন কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে উৎপাদিত দ্রব্য 10 কুইন্টাল ধরে নিলাম, ঠিক আছে। এর থেকে অনেক সময় উৎপাদিত দ্রব্যের ওজন বেড়ে যায়, কারণ কি সেখানে বোতাম ফিট করা হয়, অন্যান্য সেলাই করা হয়, তারপরে আবার কি সেখানে কালার মেশানো হয়, তো বস্ত্রের ওজন আবার বেড়ে যেতে পারে, অর্থাৎ উৎপাদিত দ্রব্যের ওজন বেড়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে ভাগফলটা আমরা কি পাবো, 1 বা অনেক সময় কি লেস দেন 1 বা 1-এর কম, 1 বা 1-এর কম যদি হয়, 1-এর কম যদি হয়, তাহলে সেই কাঁচামালটাকে কি বলবে, সেই কাঁচামালটাকে বলবে বিশুদ্ধ কাঁচামাল। এবং এই ধরনের কাঁচামাল ভিত্তিক শিল্পগুলো কোথায় গড়ে উঠবে, কোনো বাজার বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ প্রভাবগুলো শিল্প স্থাপনে সেগুলোকে নির্ভর করে গড়ে উঠবে। এই ঠিক আছে, বোঝা গেল। এই হলো কি মেটেরিয়াল ইন্ডেক্স বা দ্রব্য সূচক। এটা ছিল এখানকার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন।
তো আজকের ভিডিওটা প্রথম পার্টটা শিল্পের প্রথম পার্টটা এখানে শেষ হচ্ছে। কমেন্টে অবশ্যই জানাও কীরকম লাগলো ভিডিওটা, গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি বলে দিলাম এবং এখান থেকে যে বিভিন্ন শিল্পের যে উদাহরণগুলো দিলাম এখান থেকেও প্রশ্ন আসে পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় আসা প্রশ্নগুলো সব এখানে আলোচনা করা হলো। তো অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে, সেখানে আবার ইম্পর্টেন্ট বড় প্রশ্ন কিন্তু আছে, অবশ্যই দেখতে হবে পরের পার্ট। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, ধন্যবাদ।